এসএ ব্লগে আপনাদেরকে স্বাগতম। অ্যাপল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস তিনি ২০০৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক স্পিচ দিয়েছেন, আজকে তা বাংলায় সহজ সরল ভাষার ব্যবহার করে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে তোমাদের সামনে উপস্থিত হতে পেরে বড় সম্মানিত বোধ করছি। পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা। মজার ব্যাপার হলো, আমি কোনোদিন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করতে পারিনি। আজ এই আনন্দের দিনে কোনো জ্ঞান গর্ব আলোচনা করার কোনো ইচ্ছে নেই আমার। শুধু ৩টি গল্প শেয়ার করতে চাই তোমাদের সামনে। শুধু ৩টি গল্প, ব্যাস এইটুকুই। প্রথম গল্পটা হচ্ছে জীবনকে এক সুতোয় বাঁধা নিয়ে। আমি রিড কলেজে ভর্তি হওয়ার মাত্র ৬ মাসের মধ্যে ড্রপ আউট হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এত স্বাদের একটা কলেজ থেকে কেন আমি ড্রপ আউট হলাম? এই গল্পের শুরু আসলে আমার জন্মেরও আগে। আমার মা ছিলেন কলেজ পড়ুয়া একজন অবিবাহিত শিক্ষার্থী। আমাকে লালন পালন করার মতো অবস্থা তার ছিল না। তিনি ঠিক করলেন কারো কাছে আমাকে দত্তক দিয়ে দিবেন। আমার মায়ের ইচ্ছে ছিল দত্তক পরিবার হবে উচ্চশিক্ষিত, কমের পক্ষে কলেজ গ্রাজুয়েট। সেইভাবে সব ঠিক হলো। এক আইনজীবী পরিবারের সাথে কথা হলো আমার দত্তকের। সমস্যা বাঁধল ঠিক আমার জন্মের পরে। শেষ মুহূর্তে তারা ভেবে দেখলেন তাদের প্রয়োজন একটা কন্যা সন্তানের। তখন ওয়েটিং লিস্ট থেকে ফোন করা হলো অন্য আরেকটি পরিবারের নিকট, আমাদের কাছে একটা ছেলে সন্তান এসেছে, আপনারা কি তাকে দত্তক নিতে আগ্রহী? অবশ্যই, ওই পাশ থেকে আওয়াজ এলো। এইভাবে আমি আমার নতুন বাবা মায়ের কাছে চলে গেলাম। আমার মা কিভাবে যেন জানতে পারলেন ওই দত্তক দম্পতি কেউ কলেজের গণ্ডি পেরোয়নি। মা তো রেগে আগুন। অবশেষে বহু কষ্টে মাকে মানানো গেল এই সত্যি একদিন আমাকে কলেজে পড়ানো হবে। আমার নতুন বাবা মা তাদের কথা রাখলেন। সেই দিনে ছোট্ট আমি ১৭ বছর পর সত্যি সত্যি কলেজে পা রাখলাম। কিন্তু বোকার মতো এত খরচের একটা কলেজ বেছে নিলাম। বেচারা বাবা মার সারা জীবনের সঞ্চিত অর্থ সব খরচ হয়ে যেতে লাগলো। এভাবে ৬ মাস যাওয়ার পর আমি দেখলাম ভুল সবে ভুল। আমি যে জীবনে কি করতে চাচ্ছি সেটাই ভেবে পাচ্ছি না। কলেজে পড়াশোনার বিরাট যন্ত্রণা, এই আফত বই বেড়ানোর কোনো মানে হয় না। তখন সিদ্ধান্ত নিলাম আমি ড্রপ আউট হয়ে যাই। ঠান্ডা মাথায় ভাবতে গেলে নিজেকে বেকুব মনে হওয়ার কথা, কিন্তু কেন যেন মনে হলো একদম ঠিক কাজ করছি। মন যদি না চায় তাহলে খামোকা জ্বলে থেকে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। সুতরাং কয়দিন পর দেখা গেল মনের আনন্দে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করি আমি। যখন যেই ক্লাস ভালো লাগে সেই ক্লাসে ঘুরে আসি। ব্যাপারটা কাগজে কলমে বিপ্লবী দেখালেও বাস্তবে তেমনটা ছিল না। যেহেতু আমি আর ছাত্র না, সেহেতু আমি আর রুম পেলাম না। সারাদিন দৌড়াদৌড়ি করে রাতে বন্ধুদের পড়ার রুমের মেঝেতে ঘুমাই। পকেটে কোনো টাকা নেই, কাউকে বলতে পারি না লজ্জায়। ক্ষুধায় চোখে অন্ধকার দেখি। কোকের বোতল কুড়িয়ে দিলে ৫ সেন্ট করে দেয় আমাকে। আমি এই কাজ করে খাওয়া খরচ জোগানো শুরু করলাম। প্রতি রবিবার ৭ মাইল হেঁটে শহরের অন্য প্রান্তে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম, যেখানে ফ্রিতে ভালো খাবার পাওয়া যেত। আমাদের ছোট বড় অনেক স্বপ্ন থাকে, কিন্তু বাস্তবায়ন করতে পারি কতগুলো। এই দ্বিধা থেকে মুক্তি পেতে চলো ঘুরে আসি। মজার ব্যাপার হলো এত দুঃখ কষ্টের মাঝেও আমার কোনো আফসোস ছিল না। এই ভবগুরু জীবন নিয়ে ভালোই ছিলাম।
যখন যেটা ভালো লাগে সেটার সাথে লেগে থাকি। ব্যাপারটা যে কত সুদূর প্রসারী ছিল তার ছোট্ট একটা উদাহরণ দেই, শুনুন। কলেজের ক্যাম্পাসে একবার ক্যালিগ্রাফি কোর্স চালু হলো। ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে পোস্টারের ড্রয়ার লেভেল পর্যন্ত অসম্ভব সুন্দর ক্যালিগ্রাফি দিয়ে সাজানো। দেখে মুগ্ধ হলাম আমি। যেহেতু কোনো কাজ নেই, ভর্তি হলাম ক্যালিগ্রাফি কোর্সে। সারাদিন এটা নিয়ে পড়ে থাকি। টাইপোগ্রাফির যত খুঁটিনাটি, ফন্ট, কালির ব্যবহার, আরও কত জিনিস যে শিখলাম। আমি বিজ্ঞানের মানুষ, শিল্পের এই বিমোহিত সৌন্দর্যে আমাকে আকর্ষিত করল। শিল্পের প্রতি জন্ম নিল আমার গভীর আবেগ। এই ক্ষুদ্র ক্যালিগ্রাফি কোর্স আমার জীবনে কোনো কাজে লাগার কথা না, যদি না পোস্টারের লেখালেখি করে আমি জীবন চালানোর কথা ভাবি। কিন্তু বছর দশেক পর একটা দারুণ ব্যাপার ঘটল। আমরা যখন প্রথম ম্যাক কম্পিউটার ডিজাইন করছিলাম তখন আমার মনে হলো ক্যালিগ্রাফির কথা। দেখা গেল এতদিন পরেও কিছুই ভুলিনি আমি, সব ঠিকঠাক মনে আছে আমার। আমি পরম মমতায় ম্যাক কম্পিউটারে সাজালাম অসম্ভব সুন্দর সব টাইপোগ্রাফি দিয়ে। একবার ভেবে দেখুন তো, আমি যদি ড্রপ আউট হয়ে এই ক্যালিগ্রাফি না শিখতাম, ম্যাক কম্পিউটারের আগের খটোমটো ডিজাইনের থেকে যেত, আর উইন্ডোজও চোখ বুজে তা মেনে নিত। সুতরাং বলাই যায়, সেই দিনে সেই পাগলামি না করলে কোনো কম্পিউটারে এই ধরনের প্রম্পট থাকতো না। আমি যদি বিশ্ববিদ্যালয় না ছাড়তাম তাহলে আমি কখনোই ওই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না, এবং কম্পিউটারে হয়তো এত সুন্দর প্রম্পট থাকতোই না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এসব বিচ্ছিন্ন ঘটনাকে এক সুতায় বাঁধা অসম্ভব ছিল, কিন্তু 10 বছর পর পেছনে তাকালে এটা খুবই পরিষ্কার একটা বিষয়। আবার তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতায় বাঁধতে পারবে না, এটা কেবল পেছনে তাকিয়ে সম্ভব। অতএব তোমাকে বিশ্বাস করতেই হবে, বিচ্ছিন্ন ঘটনাগুলো ভবিষ্যতে গিয়ে একটা অর্থবহ জিনিসে পরিণত হবে। তোমার ভাগ্য, জীবন, কর্ম, কিছু না কিছু একটার উপর তোমাকে বিশ্বাস রাখতেই হবে। এটা কখনোই আমাকে ব্যর্থ করেনি, বরং উল্টোটা করেছে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প। আমি খুব ভাগ্যবান ছিলাম, কারণ জীবনের শুরুতে আমি যা করতে ভালোবাসি তা খুঁজে পেয়েছিলাম। আমার বয়স যখন 20, তখন আমি আর ওজ মিলে আমাদের বাড়ির গ্যারেজে অ্যাপল কোম্পানি শুরু করেছিলাম। আমরা পরিশ্রম করেছিলাম খুব, তাই তো দুইজনের সেই কোম্পানি 10 বছরের মাথায় 4,000 লোকের $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স যখন 30, তখন আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিন্টোশ বাজারে ছেড়েছি। এর ঠিক 1 বছর পরের ঘটনা, আমি অ্যাপল থেকে চাকরিচ্যুত হই। যে কোম্পানির মালিক তুমি নিজেই, সেই কোম্পানি থেকে কিভাবে তোমার চাকরি চলে যায়? মজার ব্যাপার হলো, আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল যখন বড় হতে লাগলো, তখন কোম্পানিটি ভালোভাবে চালানোর জন্য বেশ মেধাবী একজনকে নিয়োগ দিলাম, যে আমার সঙ্গে কাজ করবে। 1 বছর ঠিকঠাক মতো কাটলেও এরপরে থেকে তার সাথে আমার মতের অমিল দেখা দিতে লাগলো। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তার পক্ষ নিলে আমি অ্যাপল থেকে বহিষ্কৃত হলাম, এবং সেটা ছিল বেশ প্রকাশ্যে। তোমরা বুঝতেই পারছো ঘটনাটা আমার জন্য কেমন হতাশার ছিল। আমি সারা জীবন যে জিনিসটার পেছনে খেটেছি সেটাই আর আমার রইল না। সত্যি, এরপরের কয়েক মাস আমি দিশেহারা অবস্থায় ছিলাম। আমি ডেভিড ও বেকার ও বব নয়েজের সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটার জন্য ক্ষমা চাইলাম।
আমাকে তখন সবাই চিনত, তাই এই চাপ আর আমি নিতে পারছিলাম না। মনে হতো ভেলে ছেড়ে পালিয়ে যাই, কিন্তু সেই সঙ্গে আরেকটি জিনিস খেয়াল করলাম, আমি যা করছিলাম সেটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। চাকরিচ্যুতির কারণে কাজের প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি। তাই আমি আবার একেবারে গোড়া থেকে শুরু করার কথা সিদ্ধান্ত নিলাম। প্রথমে মনে না হলেও পরে আবিষ্কার করলাম, অ্যাপল থেকে চাকরিচ্যুতিটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। আমি অনেকটা নির্ভয় হয়ে গেলাম, কোনো চাপ নেই, সফল হওয়ার জন্য বাড়াবাড়ি রকম ভাবার কোনো অবকাশ নেই। আমি প্রবেশ করলাম আমার জীবনের সবচেয়ে সৃজনশীল অংশে। পরবর্তী 5 বছর নেক্সট ও পিকজার নামে দুটি কোম্পানি শুরু করি আমি, আর প্রেমে পড়ি এক অসাধারণ মেয়ের, যার সাথে পরে বিয়ে করি। পিকচার থেকে পরে আমার প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি। আর এখন তো পিকচারকে সবাই চেনে, পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপর ঘটে কিছু চমৎকার ঘটনা। অ্যাপল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপলে ফিরে আসি, আর লরেনের সাথে চলতে থাকে আমার চমৎকার সংসার জীবন। আমি মোটামুটি নিশ্চিত এগুলো কিছুই ঘটতো না যদি না অ্যাপল থেকে আমি চাকরিচ্যুত না হতাম। এটা ছিল আমার জন্য তেতো স্বাদের একটা ঔষধ, কিন্তু দরকারি। কখনো কখনো জীবন তোমাকে ইট পাটকেল মারবে, কিন্তু বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত যে জিনিসটা তোমাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমি যে কাজটি করছিলাম সেটাকে আমি অনেক ভালোবাসতাম। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে, ঠিক যেভাবে তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজতে থাকো। তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ। তাই জীবন নিয়ে সত্যিকারের সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে এমন কাজ করা, যে কাজ সম্পর্কে তোমার ধারণা এটা আমার অসাধারণ কাজ। আর কোনো কাজ তখনই অসাধারণ মনে হবে যখন তুমি তোমার কাজটিকে ভালোবাসবে। যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও, তাহলে খুঁজতে থাকো, অন্য কোথাও স্থায়ী হয়ে যেও না। তোমার মনে তোমাকে বলে দেবে, যখন তুমি তোমার ভালোবাসার কাজটি খুঁজে পাবে। যে কোনো ভালো সম্পর্কের মতো তোমার কাজটি যতই তুমি করতে থাকবে, সময় যাবে ততই তোমার ভালো লাগবে। সুতরাং খুঁজতে থাকো যতক্ষণ না ভালোবাসার কাজটি খুঁজে না পাও, অন্য কোনো স্থানে নিজেকে স্থায়ী করে পেল না। আমার শেষ গল্পটি বিষয় মৃত্যু। আমার বয়স যখন 17 ছিল, তখন আমি একটা উদ্ধৃতি পড়েছিলাম, তুমি যদি প্রতিটি দিন তোমার জীবনের শেষ দিন ভাবো, তাহলে একদিন তুমি সত্যি হবে। একথা আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, এবং সেই থেকে গত 33 বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, আমি ঠিক যা যা করছি আজ তাই কি করতাম, নাকি অন্য কিছু করতাম? যখন এই প্রশ্নের উত্তর পরপর কয়েকদিন না হতো, আমার চিন্তায় কিছু একটা পরিবর্তন আনতে হবে। পৃথিবী ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে। এই জিনিসটা মাথায় রাখার ব্যাপারটা জীবনে আমাকে অনেক বড় সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। কারণ প্রায় সব কিছুই যেমন, সব অতি প্রত্যাশা, সব গর্ব, সব লজ্জা আর ব্যর্থতার গ্লানি মৃত্যুর মুখে ম্লান হয়ে যায়। টিকে থাকে শুধু সেটাই যা সত্যি গুরুত্বপূর্ণ। তোমার কিছু হারানোর আছে? আমার জানা মতে এই চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সবসময় মনে রাখা যে একদিন তুমি মরে যাবে। তুমি খোলা বইয়ের মতো মুক্ত হয়ে আছো, তাহলে কেন তুমি সেই পথে যাবে না যে পথ তোমার মন বলছে তোমাকে? প্রায় 1 বছর আগে এক সকালে আমার ক্যান্সার ধরা পড়ে। ডাক্তারদের ভাষ্য মতে এর থেকে মুক্তির কোনো উপায় নেই।
আমার প্রায় নিশ্চিত করে অনারোগ্য এই ক্যান্সারের কারণে তারা আমার আয়ু বেঁধে দিলেন 3 থেকে 6 মাস। পরামর্শ দিলেন বাসায় ফিরে যেতে, যেটার সোজাসাপটা মানে হচ্ছে বাসায় গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এমনভাবে ব্যাপারটা ম্যানেজ করো যাতে পরিবারের সবার জন্য বিষয়টা মেনে নিতে কোনো বেদনাদায়ক না হয়। সারাদিন পর সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমাকে গলার ভেতর দিয়ে একটা এন্ডোস্কোপ নামিয়ে দিয়ে পেটের ভেতর দিয়ে গিয়ে টিউমার থেকে সুই দিয়ে কিছুটা কোষ বের করে নিয়ে এলেন। আমাকে অজ্ঞান করে রাখলেন, তাই আমি কিছুই দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরক্ষণে আমাকে বলেছিল, চিকিৎসকেরা যখন এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলো মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করা শুরু করলেন, তখন তারা কাঁদতে শুরু করে দিলেন। কারণ আমার ক্যান্সার এখন যে অবস্থায় আছে তা সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। আমার সেই সার্জারি হয়েছিল এবং দেখতে পাচ্ছ আমি এখন সুস্থ। পৃথিবীতে কেউ মরতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চায় তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চায় না তাড়াতাড়ি। কিন্তু মৃত্যুই আমাদের চূড়ান্ত গন্তব্য। এখন পর্যন্ত কেউ এটা থেকে বাঁচতে পারেনি। এমনই তো হওয়ার কথা, কারণ মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম প্রধান আবিষ্কার। এটা জীবনকে পরিবর্তনের এজেন্ট। মৃত্যু পুরনোকে ঝেড়ে ফেলে দেয়, নতুন শিশুর জন্য জায়গা করে দেয়। এই মুহূর্তে তোমরা হচ্ছ সেই নতুন, কিন্তু খুব বেশি দিন নয় যেদিন তোমরা পুরনো হয়ে যাবে এবং তোমাদের ঝেড়ে ফেলে দেওয়া হবে। আমার অতি নাটকীয় উপন্যার জন্য দুঃখিত, কিন্তু এটাই আসল সত্য। তোমাদের সময় সীমিত, কাজেই কোনো মতবাদের ফাঁদে পড়ে, অর্থাৎ অন্য কারো চিন্তার ফাঁদে পড়ে অন্য কারো জীবনযাপন করে নিজের সময় নষ্ট করো না। যাদের মতবাদে তুমি নিজের জীবন চালাতে চাচ্ছ, তারা অন্যের মতবাদে চলেনি, নিজের মতবাদেই চলেছে। তোমার নিজের ভেতরের কষ্টকে অন্যদের দ্বারা শৃঙ্খলিত করো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, নিজের মন আর ইনটিউশনের মাধ্যমে নিজেকে চালানোর সাহস রাখবে। ওরা যেভাবে হোক এর মধ্যে জেনে ফেলেছে তুমি আসলে কি হতে চাও। এছাড়া আর যা বাকি থাকে সবই খুব গৌণ ব্যাপার। আমি যখন তরুণ ছিলাম তখন দ্য হোল আর্ট অব ক্যাটালগ নামে অসাধারণ একটা পত্রিকা বের হতো, যেটা কিনা ছিল আমাদের প্রজন্মের বাইবেল। এটা বের করতেন স্টুয়ার্ট ব্র্যান্ড নামের একজন ভদ্রলোক। তিনি তার মাহাত্ম্য দিয়ে পত্রিকাটিকে জীবন্ত করে তুলেছিলেন। স্টুয়ার্ট ও তার টিম পত্রিকাটিকে অনেক সংখ্যা বের করেছিলেন। 70-এর দশকের মাঝামাঝি সময়ে, আমার বয়স তখন তোমাদের বয়সের কাছাকাছি, তখন পত্রিকাটির শেষ সংখ্যা প্রকাশিত হয়। বিদায়ী সেই সংখ্যায় শেষ পাতায় ছিল একটা ভোরের ছবি, আর নিচে লেখা ছিল ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এটা ছিল তাদের বিদায় বেলার শেষ বার্তা। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এবং আমি নিজেও সবসময় এটা মেনে চলার চেষ্টা করেছি। আজ তোমরা যখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছেড়ে আরও বড় একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছ, আমি তোমাদের এটা মেনে চলার আহ্বান জানাচ্ছি। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো।